বিধানসভা তো আর বিধানসভা নেই, বিধানসভা হয়ে গেছে একটা একনায়কতন্ত্রের জায়গা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারেন মোদি চোর। একজন মহিলা তার স্বাধীনতা নিয়ে তিনি যা পড়তে চান সেটা পড়বেন এবং যেখানে যেতে চান সেখানে যাবেন, এই অধিকার যদি তাকে না দেওয়া যায় তাহলে কিসের স্বাধীনতা? দিদা, আসবো একটা খুব ক্রিটিক্যাল সেগমেন্টে, হোম অ্যাফেয়ার্স। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের কাছে রেখে দিয়েছিলেন, আপনি কাকে দিচ্ছেন? আমি অর্জুন সিংকে দিতে চাই। কেন বলছি? অর্জুন সিং কি হয়, অনেক সময় উনি তো তৃণমূলে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেক কিছু কাজ করেছেন সম্ভবত, যেটা খুব একটা মানে কি বলবো, খুব একটা লিগ্যাল কাজ বলা যায় না। এই ধরনের একটা মানুষ যদি আসেন হোমে, যিনি পুলিশের সাথে ডিল করেছেন, হোমের ডেফিসিয়েন্সি গুলো উনি খুব ভালো জানেন। এই ধরনের মানুষ, দাবাং একজন মানুষ যদি আসে, তাহলে কিন্তু হোম ডিপার্টমেন্টটাই পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। পুলিশকে তিনি আগাপস্তলা খুব ভালো চেনেন এবং পুলিশের যে দাওয়াইটা দরকার ট্রান্সফরমেশনের জন্য, শুরুতে অন্তত ওরম ধরনের, আমি অর্জুন সিং তো উদাহরণ দিলাম। পুলিশের লোক আনলে এখানে অসুবিধা হবে। পুলিশের লোক ধরুন রাজেশ কুমার আছেন, রাজেশ কুমারের সাথে রাজীব কুমারের খুব ভালো সম্পর্ক। এই যে পিআর, ইন্টারনাল পিআর, এটা একটা বাধা হয়ে দাঁড়াবে পদক্ষেপ নেওয়া, একটা ড্রাস্টিক পদক্ষেপ নেওয়া দরকার। যে পুলিশরা পুলিশ হয়েও তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত একেবারে, আমি মনে করি। কারণ বাংলায় যে যা ললেসনেস হয়েছে, যা দুর্নীতি হয়েছে, তার কেন্দ্রবিন্দু হচ্ছে পুলিশ। থানাগুলো কার্যত তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছিল, পুলিশরা কার্যত তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছিল। সেই জন্য অর্জুন সিং এর মতো একজন খুব দাবাং ধরনের মানুষ দরকার, যেখানে ট্রাস্ট। অর্জুন সিং একমাত্র উদাহরণ নয়, আরো মানুষ আছেন আই এম শিওর, তো যিনি এই ড্রাস্টিক পদক্ষেপগুলো নিতে পারবেন পুলিশে। টপ 3 ইমিডিয়েট পরিবর্তন এই ডিপার্টমেন্টের দরকার। প্রথমে হচ্ছে পুলিশের নৈতিক শিক্ষার একটা প্রয়োজন আছে। পুলিশ মানেই চোর, এই একটা ধারণা আছে। পুলিশ মানেই ঘুষ নেয়, ঘুষ নেওয়াটা যেন পুলিশের একেবারে নৈতিক অধিকার, এইটা বন্ধ হওয়া দরকার। নৈতিক শিক্ষার, মরাল এডুকেশনের একটা প্রয়োজন আছে এবং সেই জন্য আমার মনে হয় সংঘ একটা বড় ভূমিকা পালন করতে পারে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সংঘের বিভিন্ন রকম মানে প্রশিক্ষণের পদ্ধতি আছে মরাল আপগ্রেডেশনের জন্য, সেইগুলোর মাধ্যমে এটা করা যেতে পারে, সাহায্য নেওয়া যেতে পারে। 2 নম্বর হচ্ছে পুলিশ ফোর্সে মহিলাদের আরো বেশি করে জায়গা দেওয়া উচিত। মহিলারা যদি থাকেন পুলিশ ফোর্সে, একটু মমতা ব্যানার্জি শেষ দিকে কিছু মহিলা থানা, ওগুলো লোকজন ফেলনা ছিল, মহিলাদের থানা যদি থাকে, একজন মহিলা আক্রান্ত হলে যাতে সেই থানায় গিয়ে সহযোগিতা পান, এই মেকানিজম মহিলা থানা সেট আপ করা আমার মনে হয় পুলিশের ক্ষেত্রে একটা বড় দরকার। আর তৃতীয়, 0 টলারেন্স দুষ্কৃতীদের জন্য। দুষ্কৃতী দেখলে এনকাউন্টার করো। হাউজিং ডিপার্টমেন্ট, অরূপ বিশ্বাস ছিলেন তার প্রাক্তন মন্ত্রী, আপনি কাকে দেখছেন? দেখুন, হাউসিং ডেভেলপমেন্টে ইঞ্জিনিয়ারিং এ কাজ করেছেন, এই ধরনের। আজকে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এখানে সম্ভবত আপনার মানিকতলার যিনি এমপি তাপস রায়, ওই ধরনের মানুষের ভূমিকা বড় হতে পারে। কারণ হচ্ছে উনি তৃণমূল সরকারের সাথে দীর্ঘদিন ছিলেন, ফলে হাউসিংটা একটু কমপ্লিকেটেড এরিয়া, তো সেই জায়গাটায় স্বচ্ছভাবে কাজ করা, যে দুর্নীতিগুলো আছে সেগুলোকে অতিক্রম করা, ওনার মতো মানুষ থাকলে ভালো হতে পারে। অভিজ্ঞতা, মাথা ঠান্ডা করে কাজ করতে পারেন। ওরূপ বিষয় তো পারতেন, কিন্তু উনি দুর্নীতিগ্রস্ত ছিলেন, তো ওনাকে আমি মনে হয় এখানে উনি বড় ভূমিকা নিতে পারেন। নেক্সট ডিপার্টমেন্ট নীলাদ্রিতা, ল অ্যান্ড অর্ডার, প্রাক্তন মিনিস্টার ছিলেন মলয় ঘটক, এখানে আপনি কাকে দেখতে চান? কোনো একজন আইনজীবীকে চাই। এখন আইনজীবী কে আছেন সেটা দেখতে হবে। আমি তো তরুণজ্যোতি তেওয়ারিকে চাই, তরুণজ্যোতিকে চিনি, তো কোন আইনজীবী হতে পারেন। লেবার, আবারও মলয় ঘটক তার প্রাক্তন মন্ত্রী ছিলেন, আপনি কাকে দেখতে চান? দেখুন, লেবারে আবার বলছি, দিলীপ ঘোষের মতো একজন মানুষ, দিলীপ ঘোষ তো আমি বলেই দিলাম অলরেডি, বা ওই ধরনের একজন মানুষের হাতে দায়িত্ব থাকা উচিত, যিনি হচ্ছেন একেবারে সাধারণ শ্রমিকদের সাথে মিশতে পারবেন। বিএমএস বলে একটা সংগঠন আছে, যারা হচ্ছে আজকে জাতীয়তাবাদীদের শ্রমিক সংগঠন, সেইটা মাথায় রেখে আমরা ভাবতে পারি যে তাদের মতাদর্শ অনুযায়ী
যাতে শ্রমিক স্বার্থকে যারা রক্ষা করতে পারবেন এবং শ্রমিকদের যে কাজ করার পরিবেশ, যেভাবে তাদের এক্সপ্লয়টেশন করা হয়, সেটা বন্ধ হওয়া উচিত। আর একটা ক্রিটিক্যাল মিনিস্ট্রি, নীলাদ্রিদা, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, শশী পাজা প্রাক্তন মন্ত্রী ছিলেন। আপনি কাকে দেখতে চান যিনি এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলাকে ঘুরিয়ে দাঁড় করাবে? অগ্নিমিত্রা পাল এই জন্য বলছি যে উনি একজন ফ্যাশন জগতের মানুষ, সেটাও একটা ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রির সাথে তার যোগাযোগ একেবারে নিবিড় যোগাযোগ ছিল। তো সেই মানুষটা যদি হন, ইন্ডাস্ট্রির মানুষেরাও অনেকটা ভরসা পাবেন কাজ করার এবং ইন্ডাস্ট্রির প্রসার করতে সাহায্য হবে। আরেকটা যেটা এগেন মমতা ব্যানার্জির সময় বিশাল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, মাইনরিটি ডিপার্টমেন্ট। এখানে আপনি কাকে দেখতে চান? আর সবচেয়ে বড় কথা, এক মিনিট, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, কাকে দেখতে চান এবং টপ 3 ইমিডিয়েট পরিবর্তন আপনি কি চান মাইনরিটি ডিপার্টমেন্টে হোক? সংখ্যালঘুদের জন্য টপ 3 পরিবর্তন আপনি। সংখ্যালঘু বলতে এখানে মুসলমান ডিপার্টমেন্ট, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মাইনরিটি ডিপার্টমেন্টটা মুসলমান ডিপার্টমেন্ট হয়ে গেছিল। সেটা তো সত্যি নয়। ওরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মেজরিটি হিন্দু, সেকেন্ড লার্জেস্ট মেজরিটি হচ্ছে মুসলমানেরা। তো এখানে প্রকৃত মাইনরিটি একজন নেতা, যিনি প্রকৃত অর্থে মাইনরিটি, বিশেষ করে আদিবাসী সমাজের মানুষেরা যারা মাইনরিটি, এই ধরনের যে এমএলএ কাউকে আমি দেখতে চাই যিনি প্রকৃত মাইনরিটি। সেকেন্ড লার্জেস্ট মেজরিটি মাইনরিটি সে যে ঘুরে বেড়াচ্ছে সেরকম নন। এবং এখানে কাজের দিক থেকে মাইনরিটিদের অধিকার সুরক্ষিত করা, আজকে আদিবাসী, এসসি, এসটি, ওবিসি, আদিবাসী বিশেষ করে, এবং দেশের রাষ্ট্রপতি যেখানে আদিবাসীদের অধিকার দেওয়া, আদিবাসীদের মানে ক্ষমতায়ন করা, তাদের রোজগারের ব্যবস্থা করা, এগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা তাদের এলাকায়। আমার মনে হয় মাইনরিটির ফোকাসটা পুরো আদিবাসীদের ওপর করা উচিত। পিছিয়ে পড়া শ্রেণী যারা, অথচ ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসী যারা, তাদের জন্য তারাই মাইনরিটি হয়ে যাচ্ছে এখন, মুসলমানরা নয়। ট্যুরিজম, প্রাক্তন মন্ত্রী ছিলেন ইন্দোনেশিয়ান, কাকে আপনি দেখতে চান এখানে? উত্তরবঙ্গের কাউকে চাই, উত্তরবঙ্গের কাউকে চাই। ট্যুরিজম তো উত্তরবঙ্গের একটা বিরাট অপরচুনিটি আছে। কে হবেন আমার বলা সম্ভব নয়, কিন্তু শঙ্কর ঘোষও হতে পারেন, আবার ওনার নাম তো প্রথমেই উত্তরবঙ্গ বললে আসছে, অন্য কেউ হতে পারেন। কিন্তু ট্যুরিজমটা পুরোপুরি উত্তরবঙ্গের উপর ফোকাস করা উচিত, অথবা দক্ষিণ 24 পরগনার কোনো এমএলএ কে এনে এটা করা উচিত, দক্ষিণ 24 পরগনার কোনো মানুষ। কিন্তু উত্তরবঙ্গটাকে নেগলেক্টেড এরিয়া, তো ওখান থেকে বলতেই খুব ভালো হবে, কারণ উত্তরবঙ্গে ট্যুরিজম ডেভেলপমেন্টের, রেভিনিউ ডেভেলপমেন্টের একটা বিরাট সুযোগ আছে। আরেকটা ক্রিটিক্যাল সেগমেন্ট নীলাদ্রিদা, যেটা অলমোস্ট ভেঙে পড়েছে কলকাতায়, আমি বলবো ট্রান্সপোর্ট। আপনি যদি পুরনো বাস দেখেন, সেগুলোর খুবই খারাপ অবস্থা, পলিউশনের অসম্ভব ভাবে প্রভাব পড়ছে, ট্রান্সপোর্টেশনের অবস্থা কলকাতায় প্রচন্ড খারাপ। এমনকি শুভেন্দু অধিকারী তার প্রচারে বারবার একাধিকবার অটো টোটো ডেভেলপমেন্টের কথা বলেছে। আগে আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতাম, আমি করতাম, পরিবারের মানুষরা করতাম, এখন লোকে পাবলিক ট্রান্সপোর্টে উঠতে ভয় পায়। কলকাতাটা দিল্লির মতো হয়ে গেছে এক্ষেত্রে, এবং তার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের বাইরের মোবিলিটি কমে যাচ্ছে, সেফ নয় পাবলিক ট্রান্সপোর্ট। এই একটা ধারণা তৈরি হয়েছে, এই ধারণাটাকে মুক্ত করে পাবলিক ট্রান্সপোর্টকে প্রপারলি বিল্ড করা উচিত। 2 নম্বর হচ্ছে জ্যাম কি করে কমানো যায়, এটার উপর ফোকাস করা উচিত। শহর কলকাতার মতো জায়গায় গাড়ি তো বাড়ছে, রাস্তা তো বাড়ছে না, তাহলে রাস্তাটা কি, সেই দিকে ফোকাস করা উচিত। কিছু রুলস আনা, গাড়ি নিয়ন্ত্রণ করা, ট্রাফিক কন্ট্রোল যেটা, সেই কন্ট্রোলটাকে ফিরিয়ে আনা উচিত। অফিস এরিয়ায় অন্যান্য গাড়ির মোবিলিটি কন্ট্রোল করা, এই ব্যাপারগুলো। আর যেখানে সেখানে পার্কিং, এইটা একটা বিরাট সমস্যা কলকাতায়, যেখানে সেখানে লোকে পার্ক করে ডাবল লাইনে গাড়ি লাগিয়ে দিচ্ছে, এগুলো বন্ধ করা উচিত। স্নেহাশিস চক্রবর্তী ছিলেন প্রাক্তন মন্ত্রী, আপনার কাছে মনে হয় যে এই পরিবর্তনগুলো তাড়াতাড়ি আনতে পারবে? স্নেহাশিস চক্রবর্তী খুব ভদ্র মানুষ ছিলেন, এবং ওই ধরনের মানুষ, উনি শিক্ষামন্ত্রী হলে হয়তো ভালো কাজ করতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনাকে সেই সুযোগ দেননি। তো ট্যুরিজম, এই আপনার এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে কাজ করা, ওখানে মদন মিত্রের মতো মানুষরাই ঠিক ছিলেন, সম্ভবত মদন মিত্র ছিলেন একসময় উনি ভালো কাজ করেছিলেন। তা সেই ধরনের একজন মানুষকে দরকার, যিনি আবার ওই ট্রান্সপোর্ট সেক্টরটাকে বুঝবেন
এবং যিনি বেশ মানে কে হবেন আমি বলতে পারছি না, কিন্তু এমন কোন এমএলএ যিনি ট্রান্সপোর্ট সেক্টরটাকে বোঝেন, গ্রাউন্ডে নেমে কাজ করতে পারবেন, কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন। শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, উনি নিজের কাছেও পোর্টফোলিওটা রাখতে পারেন। তৃণমূল আমলে আমার মনে আছে উনি ট্রান্সপোর্ট ছিলেন, তো উনিও রাখতে পারেন, অন্য কাউকেও দিতে পারেন, কিন্তু শুভেন্দু অধিকারীর মতো কেউ যদি গ্রাসরুটে কাজ করেছেন, এই মানুষগুলোকে এখানে দরকার। উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, শশী পাজা ছিল তার প্রাক্তন মন্ত্রী, আপনি কাকে দেখছেন? দেখুন, প্রাইমারিলি মহিলাদের মধ্যে রূপা গাঙ্গুলির কথা ভাবা যেতে পারে। এই জায়গাটা যদি অগ্নিমিত্রা পাল শিল্প মন্ত্রক সামলান, রূপা গাঙ্গুলি এই জায়গাটা খুব ভালোভাবে সামাল দিতে পারবেন বলে মানে ইনফরমেশন ব্রডকাস্টিং ও রূপা পেতে পারেন, কিন্তু মহিলা বিধায়কদের মধ্যে একটা অগ্রগণ্য মুখ রূপা, তো সেটা শশী বাজার থেকে অনেক ভালো কাজ উন্নত করতে পারবেন। মানে রূপা গাঙ্গুলি আজকে কতবার দলেরও সমালোচনা করেছে, সরকারের সমালোচনা করেছেন, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, আমি আমার স্ট্যান্ডে থাকবো, এই গাছটা এদের মধ্যে নেই। তো এর থেকে বেরিয়ে এসে রূপা গাঙ্গুলির আমি একটা উদাহরণ দিলাম, আরো ভালো কেউ থাকতে পারে, তাদের দায়িত্ব দেওয়া উচিত উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যাতে প্রকৃত উন্নয়নটা হয়। নারীর নিরাপত্তা নিয়ে যেখানে এই বাংলায় বিশাল প্রশ্ন চিহ্ন রয়ে গেছে, যতই ইন্ডেক্স বলুক বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি, তাও আমরা দেখেছি, আপনি আমি আর আমাকে সেটা রিপিট করতে হবে না, আপনি আমি দেখেছি বাংলায় কি হয়েছে, একবার না একাধিকবার বিভিন্ন লোকের সাথে। সেখান থেকে দাঁড়িয়ে উইমেন অ্যান্ড মানে এই ডিপার্টমেন্টে আপনি কি কি তিনটে পরিবর্তন ইমিডিয়েট এগেইন আমি চাই যে মানে আপনার মতে পাওয়া উচিত? হচ্ছে মহিলাদের এগেইনস্টে কোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স, ধর্ষণের বা শ্লীলতাহানির জন্য অপেক্ষা না করে কোনো মহিলার এগেইনস্টে কোনো রকম যদি তাদের মানে অফিসে মহিলাদের অনেক সময় অসুবিধায় পড়তে হয়, রাস্তাঘাটে পড়তে হয়, জিরো টলারেন্স, ইফ টিজিং হলেও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে অপরাধীরা চোখ তুলে মেয়েদের দিকে তাকাতে ভয় পায়। এটা গুজরাটে হয়েছে, এটা গুজরাটে নরেন্দ্র মোদীর শাসনে সম্ভব হয়েছে। মহিলারা ওখানে রাত 2টোর সময় ঘুরে বেড়াতে পারেন, কেউ কিছু ট্রেডিশনাল জায়গা গুজরাট, সেখানে সম্ভব। একজন মহিলা তার স্বাধীনতা নিয়ে তিনি যা পড়তে চান সেটা পড়বেন এবং যেখানে যেতে চান সেখানে যাবেন, এই অধিকার যদি তাকে না দেওয়া যায় তাহলে কিসের স্বাধীনতা? মহিলারা তো স্বাধীনতা পাননি, এখানে দুধেল গাইরা স্বাধীনতা পেয়েছে, এবং এই জায়গা থেকে দুধেল গাইদের স্বাধীনতা থেকে মহিলাদের স্বাধীনতা, এই ট্রানজিশনটা দরকার। দ্বিতীয়ত, নিরাপত্তার জন্য অর্থনৈতিক নিরাপত্তার প্রয়োজন আছে, শুধু ফিজিক্যাল নিরাপত্তা হয় না, মেয়েদের রোজগারের ব্যবস্থা করা এবং মেয়েরা যাতে বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন নিরাপদভাবে, তবেই তো রোজগারটা পাবে, নাইটে কাজ করতে পারেন পরে প্রয়োজন হলে, এই জায়গাটা করা। এবং তৃতীয়ত হচ্ছে কি বলবো, মেয়েদের ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখা। আজকে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ার যুগে মেয়েরা যেভাবে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ভাবে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন ডিজিটালি, এর থেকে মেয়েদের রক্ষা করা এটা কিন্তু ভীষণভাবে দরকার। নিরাদিদা, আসবো লাস্ট দুটো ডিপার্টমেন্টে। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, শোভনদেব চ্যাটার্জি প্রাক্তন মন্ত্রী ছিলেন, আপনার কাকে মনে হয় সবচেয়ে ভালো হয়? তাপস রায়। আর কি পরিবর্তন আপনি দেখতে চান পার্লামেন্টারি অ্যাফেয়ার্স? শোভনদেব চট্টোপাধ্যায়, যে বললাম সিদ্ধানাটা ছিল না, আমার তো সারাক্ষণই তো লড়াই চলতো দুপক্ষের মধ্যে, বিরোধী যাতে বিরোধী ভূমিকাটা পালন করতে পারে, ডিসরাপশন না করে, এইটা ইনশিওর করা দরকার। সরকার এবং বিরোধীদের মধ্যে বিতর্ক হবে, সেই বিতর্কে আলোচনা হবে বিভিন্ন ইস্যু নিয়ে, এই পরিবেশটাকে ফিরিয়ে আনা। বিধানসভা তো আর বিধানসভা নেই, বিধানসভা হয়ে গেছে একটা একনায়কতন্ত্রের জায়গা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারেন মোদি চোর, এই কথাটা ধৃষ্টতা তার হয়, এত নিচে নামিয়ে এনেছেন তিনি, দেশের প্রধানমন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে চোর বলছেন। তো বিধানসভাটা বিধানসভা করে তোলা দরকার, যেটা বুদ্ধদেববাবুর সময় ছিল। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি প্রাক্তন মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, আপনি কাকে নিয়ে দেখতে চান? দেখুন, আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে যিনি পূর্ত ক্ষেত্রে যার অভিজ্ঞতা আছে, এই ধরনের একজন মানুষকে আমার মনে হয় আনা দরকার, যিনি পূর্ত মন্ত্রকের ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করেছেন এবং যার একটা অভিজ্ঞতা আছে, কেন এই আরবান ডেভেলপমেন্টটা অনেকটাই কর্পোরেশন এই জায়গাটার সাথে যুক্ত। আমি সজল ঘোষকে প্রেফার করবো এই জায়গাটা, কারণ সজল ঘোষ তো নিজে কাউন্সিলর,
এই জায়গাটায় উনি ভালো কাজ করতে পারবেন বলে আমার মনে হয়। সজলদার এই জায়গাটা একটা বড় ভূমিকা থাকতে পারে। নিয়াদিদা, অনেক সময় আমরা দেখেছি যে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপাল অ্যাফেয়ার্স এর যে মিনিস্টার, সে কলকাতার মেয়রও হয়েছে। মানে আপনি সজল ঘোষের নাম নিলেন, আমি আমার সজলদার নাম নেওয়ার আগে আমার প্রশ্নটা করা উচিত ছিল যে এমন কাউকে যাকে আপনি এই রোলেও ফিট মনে করছেন, যদি তিনি কলকাতা মেয়র হন, তাহলে আপনি মানে আগে কলকাতার মেয়র কারা হতেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়। সিপিএম আমলে কারা হতেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিপিএম আমলে সুব্রত মুখার্জিও হয়েছিলেন তৃণমূলের তরফ। তৃণমূল আমলে পরবর্তীকালে তৃণমূল ক্ষমতায় আসার পর কে? শোভন চট্টোপাধ্যায়, কিছু বলার নেই। ববি হাকিম। এই শোভন ববির যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, তার থেকে বেরিয়ে নতুন একটা কর্পোরেশন তৈরি করা, যেটা সুভাষ বোসের কর্পোরেশনকে আবার ফিরিয়ে আনবে। সুভাষ বোস কর্পোরেট সোশ্যালিজমের কথা বলেছিলেন। কর্পোরেশন কি করে গরিব মানুষের জন্য কাজ করতে পারে, এটাকে দেখা। উনি প্রথম কলকাতা কর্পোরেশনের সিইও ছিলেন, আপনারা হয়তো জানেন না, যখন দেশবন্ধু মেয়র ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি গরিব মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করতেন, যাতে ফ্রি স্কুল চালাতে পারে কর্পোরেশন, মানুষের মধ্যে খাদ্য ডিস্ট্রিবিউশনে একটা বড় ভূমিকা নিতে পারে। এই সমস্ত জায়গায় আমি ব্যক্তিগতভাবে সজলদা এই জায়গাটা খুব ফিট করবে। আমি কিন্তু সজলদার কথা বলবো।